কোন নেতা নেত্রী অসুস্থ হলে তারা যায় লন্ডনে, কেউ যায় দুবাইয়ে চোখ অপারেশন করতে, আমাদের যুবরাজ যায় লন্ডনে চোখ দেখাতে, আর আমি আপনি যদি ক্যানিং এ চোখ দেখাতে যাই 2000 জন লাইন দিয়ে আমার সেখানে ডাক্তার দেখাতে হয়। কেন? কিসের জন্য? আমার ভোটে আমার ট্যাক্সের টাকায় তোমার জমিদারি চলে। মাঝে মাঝে টিএমসির বন্ধুরা পাড়ায় পাড়ায় বলে না যে আমাদের সরকার এই দিচ্ছে গো, আমরা এই দিয়ে দিচ্ছি তোমাদের। আরে মনে রাখবেন, কোন নেতৃত্ব তার 2 কাঠা জমি বিক্রি করে আপনার পাশে দাঁড়ায়নি। আরো সেখানে 2 বিঘা জায়গা কিনেছে, 2 কোটি টাকা সম্পত্তি করেছে আপনার হকটাকে মেরে। আপনাদের অধিকার এবং হক ফিরিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে। আমরা যখন একটা এমএলএ সারা পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিতে পেরেছি, আপনারা আশীর্বাদ দিন মেঘনাথ বাবুকে। একটা এমপি যদি এখান থেকে বার করে দেন, আমরা পার্লামেন্টকে কাঁপিয়ে দেব যে পশ্চিমবঙ্গ থেকে একজন মাত্র পার্লামেন্টে এসেছেন মেঘনাথ হালদার, শিক্ষিত মানুষ, দীর্ঘদিন বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত আছে। তিনি আদিবাসীদের জন্য দীর্ঘ 10 বছর লড়াই করছে, এসটি এসসিদের জন্য 10 বছর লড়াই করছে, বিভিন্ন সংগঠন করেছে, গণসংগঠন। আজকের তিনি রাজনীতির ছত্রছায়ায় এসেছেন। আমরা সাধুবাদ জানাই, আমরা সাদরে গ্রহণ করেছি যে মেঘনাথ বাবুর মতো একটা শিক্ষিত ভদ্র মানুষ তিনি আমাদের সঙ্গে এসেছেন। আপনারা জানেন না পঞ্চায়েত নির্বাচনে বিডিও অফিসের মধ্যে কিভাবে দেই অসহায় মানুষ, একটা বৃদ্ধ মানুষ 70+ মানুষ, তার উপরে অকথ্য অত্যাচার করেছে টিএমসির গুন্ডা বাহিনী। তিনি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছেন যে মরে যাই যাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এই ক্যানিং এর বুকে প্রতিষ্ঠা করে যাব। তিনি ক্যানিং এরও গতবারে বিধানসভার এমএলএ ভোটের প্রার্থীও ছিলেন। আমি দীর্ঘায়িত করছি না বন্ধু, আমার শিক্ষাগুরু বসে আছেন, মেঘনাথ বাবু আছেন, মূল্যবান কথা শুনবেন। শুধু তাই নয়, সরকারি নির্দেশিকা মেনে আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে এবং বিডিও অফিসারের যারা প্রতিনিধি আছেন, বিডিওর যারা প্রতিনিধি, তাদেরকেও সাধুবাদ জানাই। সেই সঙ্গে ক্যানিং থানার প্রশাসন যারা আছেন, বন্ধুরা সবাইকে সাধুবাদ জানাই। আপনার এলাকার শান্তি বজায় রাখবেন, আপনাদের হাতেই তো আমাদের এক একটা ব্লকে 2-2.5 লাখ ভোটের শান্তিতে তারা বসবাস করতে পারে, শান্তিতে ঘুমাতে পারে। আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন, এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মেঘনাথ বাবু জিন্দাবাদ। শুধু একটা প্রতীকটা মনে রাখবেন বন্ধু, খাম চিহ্ন। খাম চিহ্নটা মনে রাখবেন, পাড়ায় বলবেন, সবাইকে বোঝাবেন যে খাম চিহ্ন অন্তত ভোট দিন। আর একটা কথা এখানে, যে টিএমসিকে ভোট দেওয়া আর বিজেপিকে ভোট দেওয়া সমান। আপনারা যদি বলেন কেন, দেখবেন আজকের বিজেপির যিনি কিছুদিন আগে বিধানসভা নির্বাচনের আগে দেখবেন টিভিতে সব সময় বসে থাকে, তার নাম হচ্ছেন মজুমদার ভাই, আমি মনে করতে পারছি না নামটা। তিনি সব সময় বলতেন সংখ্যালঘু ভাইদেরকে উদ্দেশ্য করে লুঙ্গি বাহিনী, লুঙ্গি বাহিনী। হঠাৎ বিজেপি থেকে যখন টিএমসিতে চলে গেল, তিনি সঙ্গে সঙ্গে প্যান্ট শার্ট বাহিনী হয়ে গেলেন। অর্থাৎ এই নেতা মন্ত্রী বিজেপিতে আছে, ওই নেতা মন্ত্রী টিএমসিতে আছে, কে যে কখন পাল্টি মারছে আমরা জানি না। তাই তো আমরা বলেছি, আমরা সারা পশ্চিমবঙ্গে বলে বেড়াই এই বিজেমূলকে আর কোনো ভোট নয়। এবার যদি পশ্চিমবঙ্গের নতুন দিশা দেখাতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আদর্শ সাধারণ মানুষকে নিয়ে, খেটে খাওয়া মানুষকে নিয়ে, আদিবাসী মানুষকে নিয়ে, এসসি মানুষকে নিয়ে, এসটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এসটি মানুষদের, আদিবাসী মানুষদের তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন যখন নতুন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে, সেই সময় আদিবাসী একজন নেত্রী ছিলেন আমাদের রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি মুর্মু সাহেব। সেই সময় সেই উদ্বোধন যখন হচ্ছে, তাকে কিন্তু আদিবাসী হওয়ার জন্য, এসটি হওয়ার জন্য তাকে কিন্তু আর সেখানে নিমন্ত্রণ করেনি। বন্ধু, খাম চিহ্নে ভোট দেবেন, এই কথা বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আজকের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী নওশাদ সিদ্দিকী ভাইজানের মনোনীত প্রার্থী মেঘনাথ হালদারের সমর্থনে যে সাতমুখী বাজারে যে পথসভা,
সেই পথসভায় আগত, এই বাজারে আগত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। সেই সাথে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গের বুকে একটা নতুন নজির সৃষ্টি করতে আমরা চলেছি। প্রগতিশীল দল, রাইজিং দল, উদীয়মান রাজনীতি দল হিসাবে পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মাত্র 3 বছরে আপামর জনগণের কাছে জায়গা করে নিয়েছে। আমরা সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অসহায় বঞ্চিত মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই এবং সংগ্রাম করে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত সাধারণ মানুষের কণ্ঠ হয়ে, সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা বিধানসভায় আমাদের এমএলএ মাননীয় নওশাদ সিদ্দিকী বারবার এই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। আমরা তার দৃষ্টান্ত বিভিন্ন জায়গায় দেখেছি। আপনারা জানেন, একটা বিধানসভা, ভাঙড় বিধানসভার এমএলএ নওশাদ সিদ্দিকী, তার উদ্দেশ্য, তার লক্ষ্য তিনি ভাঙড়ের কাজ করবেন, কিন্তু তিনি সেটা না করে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য, সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছে। আমরা তার লড়াইকে সাধুবাদ জেনে, আমরা তার লড়াইকে সমর্থন করে, আমরা তার লড়াইকে পাথেয় করে আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক হিসাবে আমরা কাজ করছি। আমরা কাজ করছি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এই সরকার, রাজ্য সরকার টিএমসি এবং কেন্দ্রে বিজেপি, দুই সরকার ভাওতাবাদীর রাজনীতি প্রতিনিয়ত চলে যাচ্ছে, সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। দুটো রাজনৈতিক দল, দুটো সম্প্রদায়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে টিএমসি সংখ্যালঘু ভাই বোনেদের তাদের ভোটকে হাতিয়ার করে এবং কেন্দ্রে সনাতনী ধর্মের মানুষ, শান্তিপ্রিয় মানুষদের তাদের মগজ ধোলাই করে কেন্দ্রে ক্ষমতায় আছে। আমরা এই ভাওতাবাদী রাজনীতিকে ধ্বংস করতে এসেছি। মানুষের অধিকার চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। মানুষ কি খাবে, মানুষ কি পড়বে, তার রুজি রুটির ব্যবস্থা করা হোক, তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আমরা সেই অধিকার নিয়েই মাঠে ময়দানে নেমেছি। আমরা ধর্মকেন্দ্রিক রাজনীতিকে ঘৃণা করি, তাই আমাদের দলের নাম সেকুলার ফ্রন্ট, সেকুলার ফ্রন্ট, সেকুলার ফ্রন্ট। আমরা প্রত্যেক ভারতীয় নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সাধারণ মানুষের একটা রাষ্ট্রের যে দায়িত্ব, একটা রাজ্যের যে দায়িত্ব, সেই দায়িত্বকে পালন করার জন্য আমরা প্রতিবাদে সোচ্চার হচ্ছি। আমরা তাদেরকে, অর্থাৎ দুই সরকারকেই আমরা জানাচ্ছি যে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা সবাই জানেন, বিজেপি সাম্প্রদায়িক দল একটা সম্প্রদায়কে কেন্দ্র করে তাদের রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। মন্দির তৈরি করে দিতে হবে এবং সনাতনী শান্তিপ্রিয় মানুষদেরকে একটা উচ্ছৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে এসটি সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়কে ভুল বাজিয়ে যেখানে সেখানে রামনবমী পালন হলো দেখেছেন। কোথাও মসজিদের সামনে গিয়ে জয় শ্রীরাম, কোথাও খ্রিস্টানদের গির্জার সামনে গিয়ে জয় শ্রীরাম, এই ধর্মীয় সুশ্রুতি দিয়ে রাজনৈতিক স্বার্থ পরিচরিতার্থ করতে চাচ্ছে। আমরা সেই রাজনৈতিক দলকে ধিক্কার জানাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা হিন্দু মুসলিম ভাই বোনে যারা আছি, একসঙ্গে বসবাস করব, একসঙ্গে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। সেই অধিকার প্রতিষ্ঠা আমাদের করতে হবে। কেন্দ্র সরকার যেমন সনাতনী ভাই বোনেদেরকে মগজ দোলাই করছে, তারা একবারও বলে না তোমরা কি খাবে, একবারও বলে না গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, একবারও বলে না ওষুধের দাম বেড়ে যাচ্ছে। আপনারা যারা দিনের পর দিন ওষুধ খান, জীবনদায়ী ওষুধ, খোঁজ নিয়ে দেখুন 2 বছর আগে যে ওষুধটার দাম ছিল 100 টাকা, এখন সেটা কিনতে হয় 150 টাকা দিয়ে, 50 টাকা এই 2-1 বছরের মধ্যে বাড়িয়ে দিয়েছে। সেখানে বলে না যে হিন্দু ভাইদের জন্য কম টাকা, মুসলিম ভাইদের জন্য কম টাকা, খ্রিস্টান ভাইদের জন্য কম টাকা বা অন্য সম্প্রদায়ের জন্য বেশি টাকা। একদমই নয় কিন্তু ভাই, সাধারণ মানুষকে বিপদে ফেলে
এরা রাজনৈতিক চরিতার্থ করে, রাজনৈতিক শ্রীবৃদ্ধি ঘটায়। সেই জায়গায় আমরা বলি যে সাম্প্রদায়িকতার মূলটাকে আমরা উপড়ে ফেলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উপড়ে ফেলবে। রাজ্যের ক্ষেত্রেও তাই। দেখেছেন বন্ধু, বিজেপির এজেন্ডা রাম মন্দির প্রতিষ্ঠা করবে। সেই দলের প্রতিষ্ঠা থেকে তাদের এজেন্ডা ছিল রাম মন্দির প্রতিষ্ঠা করব, তারা প্রতিষ্ঠা করেছে। কিন্তু টিএমসি সরকার যখন পশ্চিমবঙ্গের বুকে পদার্পণ করে, তাদের এজেন্ডা ছিল না যে এখানে মন্দির প্রতিষ্ঠা করব। আপনারা জানেন পুরীতে সরকারি টাকায়, আপনার ট্যাক্সের টাকায় সেখানে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে। অর্থাৎ কেন্দ্রে বিজেপি, রাজ্যে এই টিএমসির নীতিগত একই, তার কারণ আছে অন্য জায়গায়। একটু ছোট করে বলি, 1998 সালে যখন টিএমসি প্রতিষ্ঠা হচ্ছে, তার আগে মমতা ব্যানার্জি কংগ্রেস পার্টি করতেন, কংগ্রেসের এমপি ছিলেন। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তিনি বিরোধ করে তিনি নতুন একটা রাজনৈতিক দল করছেন, তার নাম হচ্ছে টিএমসি, তৃণমূল কংগ্রেস। তাকে সাপোর্ট দিচ্ছে কে না, সেই সময়কার ছিলেন রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারীজি। সেই সঙ্গে সঙ্গেই দল প্রতিষ্ঠা করার সঙ্গে একটা মাত্র এমপি হওয়ার সুবাদে তিনি রেল বোর্ডের চেয়ারপারসন হচ্ছেন এবং পরবর্তীকালে হলেন রেল মন্ত্রী। বিজেপির সঙ্গে 2006 সাল পর্যন্ত, 98 সাল, 2000 সাল, 4 সাল, 2006 সাল পর্যন্ত বিজেপির সঙ্গে জোটবদ্ধ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচন তিনি লড়েছেন। ভাবতে হবে বন্ধু, এখানে সংখ্যালঘু ভাই যারা আছেন তারা মনে করছেন টিএমসি আমাদের মসিহা, এই বিজেপির হাত থেকে আমাদেরকে বাঁচাবে, এই বিজেপির হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। বন্ধু ভুল ভাবছেন, কারণ একই টাকার পিঠে বিজেপি থাকলে অপর পিঠে টিএমসি আছে। উদাহরণ দেব আরো, আপনারা বুঝতে পারবেন। যারা সংখ্যালঘু ভাই এখানে আছেন, 30টা দিন উপোস করে আপনারা ইফতার পালন করেন। এই টিএমসি সরকার শুরু থেকে নাখোদা মসজিদে প্রথম একটা শব্দ চয়ন করলো, একটা শব্দ পশ্চিমবঙ্গের বুকে নিয়ে আসলো, একটা শব্দ ইসলামদের সঙ্গে মুসলমান সম্প্রদায়ের একটা উপবাসের সঙ্গে মিশিয়ে দিল, তার নাম হচ্ছে ইফতার পার্টি। ইফতার পার্টি বলে কোনো কিছু হয় না। উপোস রাখার পরে ঈশ্বরের নামে যে শান্তিপ্রিয় মানুষরা ঈশ্বরের নামে তাদের যে আবেদন নিবেদন প্রপন করে, সেটা ইফতারের মাধ্যমে, যে ঈশ্বর আমি সারাদিন রোজা রেখেছি আপনার উদ্দেশ্যে, আমাকে সেই রোজাটাকে কবুল করে নেন। তখন যারা বসে সেই জায়গায় আমরা কি দেখছি, টিএমসি পার্টির নেতারা নেত্রীরা ভেকধারী ভাঁওতাবাজি হয়ে তারা সেখানে এসে দিব্যি ফল গিলছে। এই ধোঁকাবাজি রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এই ধোঁকাবাজি রাজনীতি থেকে চলে আসুন, আসুন সঠিক জায়গায় সেকুলার, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেখানে ধর্ম নিরপেক্ষভাবে ধর্ম পালন করুন। আপনারা প্রত্যেকে যে যা ধর্ম পালন করুন, রাজনীতির ছত্রছায়ায় ধর্ম পালন করবে না, এরা আপনাদেরকে শেষ করে দেবে। এরা বলবে অপর বাড়িতে আক্রমণ করো, নিজের বাড়িটা সুরক্ষিত রাখবে। জয় শাহ কোনোদিন অস্ত্র হাতে মিছিল করে না, অভিষেক ব্যানার্জি কোনোদিন অস্ত্র হাতে মিছিল করে না, কিন্তু আপনাকে বলবে বম মারুন, আপনাকে বলবেন লাঠি নিয়ে ওর ঘরটা ভাঙুন, আর আপনাকে বলবেন নোংরামিটা করুন। সময় এসেছে বন্ধু, সময় এসেছে, ভাববার সময় এসেছে। আপনারা একটু চিন্তা করবেন না, একটু ভাববেন না? আমরা দেখলাম প্রতিষ্ঠা দিবসে একটা মাত্র তো এমএলএ ভাঙলেন, নওশাদ সিদ্দিকী। নামটা শুধু নওশাদ সিদ্দিকী। 70 থেকে 80টা এমএলএ আছে বিজেপির, কোন একটা এমএলএ কে দেখেছেন তার পিছনে পড়ে থাকতে, কোনোভাবেই তাকে হ্যারাসমেন্ট করতে? কিন্তু শুধুমাত্র নওশাদ সিদ্দিকী নামটা হওয়ার জন্য তিনি যেখানে যান শুধু পথ আটকে দেয়, অ্যারেস্ট করে আর জেলে ঢোকায়। বন্ধু, প্রতিবাদের কণ্ঠ জেলে ঢোকিয়ে আটকে রাখা যায় না, আটকে রাখা যায় না, আগামী দিনে আটকে রাখা যাবে না। আমরা লড়াই করতে জানি, আমরা স্বাধীনতা এনে দিয়েছি। এসটি এসসি সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, তারা স্বাধীনতা এনে দিয়েছেন। ইতিহাস পড়লে বুঝতে পারবেন, প্রথম আদিবাসীরাই স্বাধীনতার জন্য আন্দোলন করে। সেই আন্দোলনের নাম যদি আপনারা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করবে দেখবেন, সেখানে আছে মুন্ডা বিদ্রোহ, হো বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, অবি আন্দোলন, ফরাইজি আন্দোলন, নীল বিদ্রোহ, সব কিন্তু করেছে এই আদিবাসী এবং সংখ্যালঘু মানুষরা। অর্থাৎ এদের রক্তে আছে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা।
আজকের আমরা কোথায় বাস করছি বন্ধু? আজকের আমরা কোথায় আছি? শুধু ধর্মের সুড়সুড়ি দিয়ে আমাদের অধিকারকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র ধর্মের সুড়সুড়ি দিয়ে ধর্মেরকে বাঁচিয়ে রাখার জন্য বলছে আমি ধর্ম বাঁচিয়ে রাখবো, এ বলছে তোমার সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছে। যদি বিজেপি আসে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে। বন্ধু বলে যাই, এই জায়গায় সিএ যখন চালু হয়ে গেল স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে, স্বরাষ্ট্র মন্ত্রক যদি চায় এখানে এনআরসি করবে, কোন রাজ্যের ক্ষমতা নাই সেই এনআরসিটাকে আটকানো। তার কারণ হচ্ছে এই মমতা ব্যানার্জি, তিনি এনআরসির জন্য প্রথম পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছে। মানসিকতাটা দেখুন। মমতা ব্যানার্জি যখন বিজেপি নেতৃত্বদের সঙ্গে মিটিং মিছিল করে 2006 সালের আগে পর্যন্ত জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা যখন নির্বাচনে লড়ে, সেই ভালোবাসা, সেই বন্ধুত্ব, সেই সংসার করা 10 বছরের সংসার জীবন হঠাৎ করে বাদ দিয়ে বলল আমি বিজেপির বিরোধী। এটা চলবে না ভাই, এটা চলবে না। বেশি দিন মানুষকে ভুল বুঝিয়ে রাখা যাবে না, ভাওতাবাজি দিয়ে রাখা যাবে না। তাই তো আমরা আওয়াজ তুলেছি। এবার আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিকে দিকে মানুষের কাছে অধিকার প্রতিষ্ঠা করার জন্য বলছে মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমার ছেলেটা সরকারি স্কুলে পড়াশোনা করতে পারে না, সে সরকারি স্কুলে পড়ে, শুধু মিড ডে মিল নয়, সেখানে শিক্ষকের যেমন প্রয়োজন আছে সেখানকার পরিকাঠামো ব্যবস্থা উন্নতি করতে হবে। আমি অসহায় গরিব মানুষ, আমি বড় বড় প্রাইভেট হসপিটালে যেতে পারি না, আমি ক্যানিং হসপিটালে যাই, আমি পিজিতে যাই, আমি এসএসকেমে যাই, আমি চিত্তরঞ্জনে যাই বন্ধু। আমার সেখানে আমার চিকিৎসা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে।